আরাব বেশ খিটখিটে মেজাজ নিয়ে নিজের ক্লাবে ফিরে কাজে মন দেওয়ার চেষ্টা করল। আজ যদি ক্লাবের হিসাবপত্রের জরুরি কাজ না থাকত, তবে সে ওই রুমেই রোদেলার সাথে সব ঝামেলা মিটিয়ে তবেই শান্ত হতো। সে মনে মনে নিশ্চিত যে রোদেলা কোনো একটা কারণে তার ওপর ভীষণ অসন্তুষ্ট হয়ে আছে। মেয়েটা যত বেশি নিজেকে গুটিয়ে নিচ্ছিল, আরাব যেন ততটাই পাগলের মতো ছটফট করছিল। ভাইয়া, আপনার সাথে মৈনাক বাবু দেখা করতে এসেছেন, এক কর্মচারী এসে খবর দিল। আজ যদি নিজের পরম বন্ধু না হতো, তবে এই অশান্ত মন নিয়ে আরাব কোনোমতেই অন্য কোনো অতিথির সাথে দেখা করত না। সে গম্ভীর গলায় বলল, ভেতরে আসতে বল। দরজা খোলার শব্দ হল এবং আরাবের বন্ধু মৈনাক বেশ আইসি ভঙ্গিতে হেঁটে এসে ভেতরের সোফায় বসল। কি রে, কি হয়েছে তোর? আমি এসেছি বলে কি তোর বিন্দুমাত্র আনন্দ হচ্ছে না? মৈনাক হাসতে হাসতে জিজ্ঞেস করল। তুই ছাড়া অন্য কেউ হলে আজ আমি দেখা করতাম না। বাহ, শুনে নিজেকে ধন্য মনে হচ্ছে। তা তোর মুখটা এমন গম্ভীর কেন? দেখে তো মনে হচ্ছে বউয়ের সাথে ঝগড়া করেছিস। এই লোকটার কি কোনো অলৌকিক ক্ষমতা আছে নাকি? আরাব মনে মনে ভাবল। তুই অমন মুখ করে তাকিয়ে আছিস কেন? আমার তো গা শিউরে উঠছে। সত্যি বলিস না ভাই, তুই কি শেষমেশ বিয়ে শাদী করে ফেললি? মৈনাক এমন এক অদ্ভুত অভিব্যক্তি প্রকাশ করল যেন এটা এই পৃথিবীর সবচেয়ে আশ্চর্য ঘটনা। আরাব বিরক্ত হয়ে হাতের কলমটা মৈনাকের দিকে ছুঁড়ে মারল। আরে সত্যি নাকি রে? মেয়েটাকে? ও আমার বউ নয়। আর তুই কি দরকারে এসেছিস, সেটা বল। আগে তোর গল্পটা শুনি চল, ওটা বেশি আকর্ষণীয় মনে হচ্ছে। তুই কি থামবি না, মৈনাক? আরাব ধমকে উঠল। মৈনাক তখনও অবাক হয়ে হাসছিল। গত 10 বছর ধরে তারা একে অপরকে চেনে, আরাবের মুখে কোনোদিন কোনো মেয়ের জন্য এমন ব্যাকুলতা সে দেখেনি। সে মনে মনে ভীষণ কৌতূহলী হয়ে উঠল যে কোন সেই নারী, যে এই পাষাণ হৃদয়ের পুরুষটিকে এতটা বদলে দিতে পেরেছে। ওভাবে বাঁকা হাসি হাসা বন্ধ কর। এবার নিজের কাজের কথাটা বল। আরাব বলল, ইদানিং তোর ক্লাবের পরিস্থিতি কেমন চলছে রে? মৈনাক হঠাৎ গম্ভীর হল। বন্ধুর মুখের হাবভাব দেখে আরাবও হাতের ফাইলপত্র একপাশে সরিয়ে রেখে সোজা হয়ে বসল। গত 2-3 দিন ধরে ক্লাবেও কিছু অদ্ভুত ঘটনা ঘটছে, জানিয়ে সে নিজেও চিন্তিত ছিল। এখনও পর্যন্ত সব ঠিকই আছে, তবে কি? গত পরশুদিন পুলিশ থেকে আমার কাছে একটা ফোন এসেছিল। এক অভিভাবক নাকি অভিযোগ করেছেন যে আমার ক্লাবে 18 বছরের কম বয়সী ছেলেমেয়েদের ঢুকতে দেওয়া হচ্ছে। তুই তো খুব ভালো করেই জানিস আমাদের ওখানকার নিরাপত্তা কতটা কড়া। তাও আমি কাল রাতে গেটের সামনে আরও 2জন রক্ষী বাড়িয়ে দিয়েছি। তাছাড়া অন্য কোনো সমস্যা আছে নাকি? আরাব ভুরু কুঁচকে বন্ধুর দিকে তাকাল। মৈনাক যেভাবে এই বিষয়ে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করছে, তা বেশ অস্বাভাবিক লাগছিল। তাছাড়া মৈনাকের বাবা নিজে একজন মস্ত বড় পুলিশ কর্মকর্তা, নিশ্চয়ই তিনি কোনো খবর পেয়েছেন বলেই মৈনাক আজ এখানে ছুটে এসেছে। অন্য কিছু নেই। তোর মনে যা আছে, সোজা সাপটা বল। আমার ধাঁধা ভালো লাগছে না। তোর ক্লাব নিয়ে বাজারে কিছু খারাপ গুঞ্জন ছড়াচ্ছে। যদিও আমি বাবাকে পরিষ্কার বলে দিয়েছি যে এই সব কথা সম্পূর্ণ মিথ্যা। তোর ক্লাবে সব নিয়ম খুব কড়াভাবে মানা হয়, কিন্তু মেয়েদের বিষয়ে আমি তোকে একটু সতর্ক করতে চাই। মৈনাক একটু থেমে আরাবকে ভাবার সময় দিল। গত কয়েকদিন ধরে তার বাবা তাকে বলছিলেন যে আরাবের ক্লাবে নাকি দেহ ব্যবসা, নাবালিকা প্রবেশ এবং মাদক পাচারের মতো বেআইনি কাজ চলছে, অথচ এর আগে কোনোদিন এই ক্লাবের নামে এমন কোনো বদনাম শোনা যায়নি। মেয়েদের নিয়ে কোনো নোংরা কারবার আমার ক্লাবে হয় না, আমি বহু আগেই ওসব বন্ধ করে দিয়েছি। আর ক্লাবের বাইরে গিয়ে কেউ যদি নিজের ইচ্ছেও কিছু করে, তবে তার দায় আমার নয়। সেটা তো অবশ্যই। এখন পর্যন্ত এগুলো কেবল রটনা মাত্র। তবে বাবা বলছিলেন, যদি বারবার এমন অভিযোগ জমা পড়তে থাকে, তবে পুলিশ খুব শীঘ্রই তোর ক্লাবে তল্লাশি চালাতে আসতে পারে। আসুক, আমি কোনো অন্যায় করিনি যে ভয় পাব। মুখে এ কথা বললেও আরাবের মনের ভেতর এক অজানা দুশ্চিন্তা দানা বাঁধতে লাগল। সে খুব ভালো করেই জানত যে পুলিশ যদি একবার ক্লাবে তল্লাশি চালায়, তবে ব্যবসার সুনামে মস্ত বড় দাগ লেগে যাবে। ঝামেলা একবার শুরু হলে সহজে শেষ হতে চায় না। পড়ালেখা শেষ করে গত 10 বছর ধরে সে এই ক্লাব চালাচ্ছে, আজ পর্যন্ত কোনোদিন পুলিশের সাথে তাকে ঝামেলায় জড়াতে হয়নি। আমি বাবার সাথে এই বিষয়ে কথা বলবো, তবে তুইও নিজের দিকটা একটু সাবধানে সামলিস, মৈনাক আশ্বাস দিল। তোকে অনেক ধন্যবাদ। 2 সপ্তাহ পর
সাইমন ও অবনীর বিয়ের অনুষ্ঠান ভীষণ রাজকীয় ও জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হল। সাইমনের পরিবারের প্রতিপত্তি থাকায় শহরের নামী দামি ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। রোদেলা সারাদিন কনের বান্ধবীদের দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করল। পুরোটা দিন আরাভের সাথে তার একটি কথাও হয়নি, কেবল দূর থেকে কয়েকবার চোখাচোখি হয়েছিল। মায়ের সাথে দেখা করার পর থেকে রোদেলার মনের ভুলগুলো ভাঙতে শুরু করেছিল। সে বুঝতে পেরেছিল যে এই সম্পর্কে তার কোনো সামাজিক স্বীকৃতি নেই, তাই নিজেকে অহেতুক গুরুত্বপূর্ণ ভাবাটা মস্ত বোকামি। সে যখন নিজের মনকে শান্ত করে নিল, তখন আরাভের সাথে তার দূরত্বটাও আস্তে আস্তে কমে এল। বিয়ের মূল পর্ব শেষ হয়ে যখন রাতের নাচ গানের অনুষ্ঠান শুরু হওয়ার সময় হল, তখন বরকনে মঞ্চে দাঁড়িয়ে একে অপরের প্রতি নিজেদের ভালোবাসার কথা প্রকাশ করতে লাগল। তাদের সেই আকুল বাণী শুনে রোদেলা ও তার বাকি দুই বান্ধবীর চোখ আবেগে ভিজে উঠল। তারা ভাবতেই পারছিল না যে সাইমন ও অবনী স্কুলের দিনগুলো থেকে একে অপরকে এতটা গভীরভাবে ভালোবেসে এসেছে। আমায় আমার বর বলেছে যে কোনো উপায়ে হোক বিয়ের ওই ফুলের তোড়াটা যেন আমিই ধরি, তিথি বলল। তোর তো বিয়ে হয়েই গেছে তিথি, এবার এই ফুল ধরার অধিকার কেবল আমার আর রোদেলার। তুই চুপচাপ একপাশে গিয়ে বস, অন্ত তিথিকে থামিয়ে দিল। সে নিজেও মনে মনে এমন একটা মুহূর্তের অপেক্ষা করছিল। তোরা দুজনই থামবি কি অন্ত? তুই তো খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছিস, পড়ালেখা শেষ হলেই তোর বিয়ে পাকা। তার মানে তুই একাই ফুলটা নিতে চাস? ওহ, এবার আমি বুঝতে পেরেছি। অন্ত রোদেলার দিকে তাকিয়ে মুচকি হাসল। কি বুঝেছিস তুই? তিথি কৌতূহলী হল। আরে, রোদেলার সাথে তো আরাব ভাইয়ার সম্পর্কের কোনো সামাজিক সিলমোহর পড়েনি এখনও, তাই ও চাইছে এই ফুলের তোড়াটা পেয়ে নিজের ভাগ্যটা পরীক্ষা করতে। তুই এটাই ভাবছিস তোরে? রোদেলা লজ্জায় অন্তর পিঠে একটা মৃদু চাপড় মারল। সে মনে মনে তেমন কিছুই ভাবছিল না। এই সব অবাস্তব আশা সে অনেক আগেই মন থেকে মুছে ফেলেছে। গত ৩ মাসেই কঠোর পুরুষের সাথে কাটিয়ে সে এটুকু বুঝতে পেরেছে যে আরাব কেবল তার রূপের মোহে জড়িয়ে আছে, এর বেশি কিছু নয়। উপস্থিত সকল কনের বান্ধবী ও অবিবাহিত অতিথিদের মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। এবার আমাদের কনে তার হাতের ফুলের তোড়াটি পেছনে ফিরে ছুঁড়ে দেবে, মঞ্চ থেকে ঘোষক ঘোষণা করলেন। আমন্ত্রিত অতিথিরা সবাই মঞ্চের সামনে গিয়ে জড়ো হতে লাগলেন। রোদেলা ও তার দুই বান্ধবীও সেখানে গেল। অন্ত রোদেলাকে টেনে একবারে সামনের সারিতে দাঁড় করিয়ে দিল। রোদেলা একবার দূর থেকে বরের বন্ধুদের টেবিলে বসা আরাভের দিকে তাকালো, যেখানে আরাব তার দুই বান্ধবীর বরের সাথে বসেছিল। আরাবও একদৃষ্টে রোদেলার দিকেই তাকিয়েছিল, তবে তার চোখের সেই গম্ভীর চাউনি দেখে রোদেলা কিছুই অনুমান করতে পারল না। বাহ! চারপাশে আনন্দের শোরগোল পড়ে গেল, কারণ সাইমন ও অবনী মঞ্চের মাঝখানেই একে অপরকে গভীরভাবে চুম্বন করল। ঠিক তখনই তিথির বর দূর থেকে চিৎকার করে বলে উঠল, হে ভাই, একটু শান্ত হও। বাকিটা বাসর ঘরের জন্য তুলে রাখো। এই কথা শুনে পুরো বিয়ের আসরে হাসির রোল পড়ে গেল। রোদেলা মঞ্চের ওপর বরকনের এই মিষ্টি ভালোবাসা দেখে মৃদু হাসছিল। ফুল ধরার প্রতি তার কোনো মনোযোগই ছিল না। কিন্তু ঠিক তখনই অবনীর ছুঁড়ে দেওয়া ফুলের তোড়াটি অলৌকিকভাবে এসে সরাসরি রোদেলার হাতের মুঠোয় পড়ল। রোদেলার দুই বান্ধবী আনন্দে চিৎকার করে উঠল। পুরো হলের সমস্ত মানুষের দৃষ্টি রোদেলার ওপর গিয়ে পড়ায় সে ভীষণ লজ্জায় পড়ে গেল। বাহ রে রোদেলা, ফুলটা তুই পেয়েছিস। অন্ত আনন্দে আত্মহারা হয়ে গেল। সে মন থেকে চাইছিল রোদেলার জীবনেও যেন এমন এক সুন্দর ভালোবাসার আগমন ঘটে। এবার তাড়াতাড়ি মঞ্চে গিয়ে সাইমন ভাইয়া আর অবনী আপুর সাথে দেখা কর, তিথি রোদেলাকে মঞ্চের ওপর ঠেলে দিল। রোদেলা তখনও কিছুটা থমকে ছিল। সে নিজেকে সামলে নিয়ে মঞ্চে এগিয়ে গেল। অবনী তাকে দেখা মাত্রই পরম আদরে বুকে জড়িয়ে ধরল। অনেক শুভেচ্ছা তোমায়, রোদেলা। আমাদের ওই দাদাকে আর বেশি দিন অপেক্ষায় রেখো না, মানুষের জন্য বড্ড মায়া হয়। সাইমন পাশ থেকে ফোরন কাটল। রোদেলা শুধু মলিন হাসল। সে মনে মনে ভাবল, সে তো দাদাকে অপেক্ষায় রাখেনি, বরং সেই দাদাই তাকে কোনোদিন নিজের জীবনে সঠিক স্থান দিতে চায়নি। বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর রাতের আড্ডা ও নাচ গানের আসর জমল। কিন্তু রোদেলা বান্ধবীদের সাথে খুব বেশি সময় কাটাতে পারল না, কারণ আরাব তাকে ফোন করে অবিলম্বে গাড়ির কাছে চলে আসার নির্দেশ দিল। আপনি কি বন্ধুদের সাথে আর কিছুক্ষণ থাকবেন না, ভাইয়া? রোদেলা গাড়িতে উঠে জিজ্ঞেস করল। আরাবের মুখের গম্ভীর ভাব দেখে রোদেলার মনে হল ক্লাবের কাজের চেয়েও কোনো বড় সমস্যা হয়েছে। সে ভাবল,
আরাব নিশ্চয়ই তার ফুল পাওয়ার বিষয়টি ভালো চোখে দেখেনি। ওই ফুলের তোড়া পাওয়ার বিষয় নিয়ে আপনি এত ভাববেন না, ওটা কেবল একটা লোকপ্রথা মাত্র। আরাব বাঁকা চোখে পাশে বসা মেয়েটির দিকে তাকাল। রোদেলার এই খোঁটা দিয়ে কথা বলার স্বভাব সে খুব ভালো করেই চেনে। কিন্তু এই মুহূর্তে তার চিন্তার কারণ ওই ফুল ছিল না। ক্লাবের এক মস্ত বড় বিপদের খবর এসেছে। কেউ একজন পুলিশে খবর দিয়েছে যে আরাবের ক্লাবে নাকি মাদক ব্যবসা চলছে। ক্লাবের ম্যানেজার রাজীব একটু আগে ফোন করে জানিয়েছে যে পুলিশ থেকে একটি নোটিশ এসেছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্লাব সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। এই কারণে আরাব চরম দুশ্চিন্তায় ছিল। আমি তোমাকে তোমার নিজের ফ্ল্যাটে নামিয়ে দিচ্ছি। কিছুদিনের জন্য তুমি ওখানেই থাকবে। রোদেলা চমকে উঠে আরাবের দিকে তাকাল, তার চোখ দুটো যন্ত্রণায় কেঁপে উঠল। সে বুঝতে পারছিল না আরাব হুট করে এমন সিদ্ধান্ত কেন নিল। গত ৩ মাস ধরে সে আরাবের সাথে থাকছে, আরাব কোনো দিন তাকে নিজের ফ্ল্যাটে ফিরে যাওয়ার অনুমতি দেয়নি। যদিও রোদেলা প্রতি মাসে নিজের জমানো টাকা থেকে ফ্ল্যাটের ভাড়া মিটিয়ে আসছিল এই ভয়ে যে যদি কোনোদিন তাদের এই গোপন সম্পর্কের অবসান ঘটে, তবে সে যেন অন্তত নিজের মাথা গোজার ঠাঁইটুকু পায়। কিন্তু সেই দিনটি যে এত তাড়াতাড়ি চলে আসবে, তা সে স্বপ্নেও ভাবেনি। আর আমার জিনিসপত্রগুলো? রোদেলা নিচু গলায় জিজ্ঞেস করল। আমি রাজীবকে দিয়ে ওগুলো তোমার ফ্ল্যাটে পাঠিয়ে দেব। রোদেলার ঠোঁটের কোণে এক তিক্ত হাসি ফুটে উঠল। এই পুরুষটির যখন তার প্রয়োজন ছিল, তখন সে নানা ছলে বলে কৌশলে তাকে নিজের কাছে আটকে রেখেছিল। আর আজ যখন প্রয়োজন ফুরিয়ে গেল, তখন কত সহজে এক নিমেষে তাকে নিজের জীবন থেকে ঝেড়ে ফেলে দিচ্ছে। একটি বারের জন্যও রোদেলার মনের অবস্থা জানার চেষ্টা করল না। রোদেলার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল, সে তাড়াতাড়ি হাত দিয়ে চোখের জল মুছে নিল। সে এই নিষ্ঠুর পুরুষের সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে চাইল না। রোদেলাকে ফ্ল্যাটে নামিয়ে দেওয়ার পর আরাব সোজা ক্লাবের দিকে রওনা হল। গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে সে নিজের পরম বন্ধু মৈনাককে ফোন করে বসল। সে মৈনাককে অনুরোধ করল, যে কোনো উপায়ে হোক এই নোটিশের আসল উৎসটা যেন সে খুঁজে বের করে। কেন হুট করে ক্লাব বন্ধ করার মতো কঠোর নির্দেশ দেওয়া হলো, তা জানা ভীষণ প্রয়োজন। কারণ কোনো জোরালো প্রমাণ বা বড় ধরনের সমস্যা ছাড়া পুলিশ সাধারণত এমন পদক্ষেপ নেয় না। হ্যাঁ ভাই, একটু দেখিস বিষয়খানা। মৈনাকের সাথে কথা শেষ করে ফোনটা রাখতেই স্ক্রিনে আরেকটি নম্বর ভেসে উঠল। আরাব স্ক্রিনের দিকে না তাকিয়েই কলটা রিসিভ করল, কারণ তার পুরো মনোযোগ তখন দ্রুত গতিতে গাড়ি চালানোর দিকে ছিল। হ্যালো, কেমন আছিস আমার গুন্ধর ছেলে? ওপাশ থেকে বাবার চেনা কণ্ঠস্বর ভেসে আসতেই চতুর আরাব এক পলকে পুরো ঘটনার যোগসূত্র মেলাতে পারল। তার বুঝতে বাকি রইল না যে ক্লাবের এই বিপদের পেছনে কার হাত রয়েছে। এই সব নাটক করার কি দরকার ছিল, বাবা? আরাব দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করল। আমি তোকে আগেই বলেছিলাম যে আমি তোকে মাত্র ৩ মাস সময় দিচ্ছি। এখন সেই সময় প্রায় শেষের দিকে। কিন্তু তোকে নিজের দায়িত্ব নিয়ে কোনো পদক্ষেপ নিতে দেখলাম না, তাই ভাবলাম তোর স্মৃতিশক্তিটা একটু ঝালিয়ে দেওয়া যাক। আমাদের মধ্যে কি আদেও কোনো বাবা ছেলের সম্পর্ক অবশিষ্ট আছে? আমি তো জানতাম তোমার কেবল প্রীতি নামেই একটা মেয়ে আছে, যে তোমার একমাত্র সন্তান। প্রীতি হল আরাবের একমাত্র ছোট বোন। সে এখন বাবার সমস্ত ব্যবসা বাণিজ্য এক হাতে সামলাচ্ছে। আরাবের সাথে তার বোনের বয়সের ব্যবধান প্রায় ৫ বছরের, যার কারণে বোনের প্রতি আরাবের শাসন বা অধিকার খাটানোর সুযোগ খুব একটা হয়ে ওঠেনি। তাছাড়া পড়ালেখা শেষ করার আগেই সে বাড়ি থেকে আলাদা হয়ে গিয়েছিল, তাই পরিবারের সাথে দেখা সাক্ষাৎ খুব কম হতো। তবে মাঝেমধ্যে ফোনে বোন ও মায়ের খোঁজখবর সে নিত। তোকে যদি নিজের সন্তান মনে না করতাম, তবে তোর পেছনে এভাবে লোক লাগিয়ে রাখতাম না। যা তোকে করতে বলা হয়েছে, সেটা চুপচাপ কর। তাহলে তোর হারানো সবকিছু তুই এক নিমেষে ফেরত পেয়ে যাবি। আমি আগেই বলেছি যে আমি ওই বিয়ে করব না, মরে গেলেও না। তোমার কি মনে হয় মাইশা ভীষণ ভালো মেয়ে? ও যদি এতটাই ভালো হতো, তবে এতদিনে নিজের যোগ্যতায় একটা বর খুঁজে নিতে পারত। মুখ সামলে কথা বল, আরাব। তোর ওই মুখের ভাষা দিন দিন কেমন হয়ে যাচ্ছে। মাইশা ভালো নয়, আর তোর ওই মেয়েটা ভীষণ ভালো, যাকে তুই প্রতি রাতে নিজের বিছানায় আগলে রাখিস। ও তো এখনও কলেজের গণ্ডি পার হতে পারেনি, তাই না? আরাব এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সে ভাবতেও পারেনি যে তার বাবা তার ওপর এতটা কড়া নজরদারি রাখছেন এবং রোদেলার খবর পর্যন্ত বের করে ফেলেছেন। এই ভেবে তার মনের ভেতর এক অজানা আশঙ্কা দানা বাঁধতে লাগল,
পরিস্থিতি যেন দিন দিন আরও জটিল হয়ে উঠছে। সে কোনোভাবেই চায় না যে তার বাবা এই নোংরা খেলার মাঝে রোদেলাকে টেনে আনুক। এই ঝামেলার সাথে রোদেলার কোনো সম্পর্ক নেই। রোদেলা থেকে একবারে দূরে থাকিস, বাবা। আমি তোকে শেষবারের মতো সতর্ক করছি। আমি তোকে সম্মান করি কেবল তুই আমার বাবা বলে। কিন্তু এরপর যদি তুই রোদেলার গায়ে আঁচড় কাটার চেষ্টা করিস কিংবা আমার ক্লাবের কোনো ক্ষতি করিস, তবে ভুলে যাস যে তোর আরাব নামে কোনো ছেলে ছিল। বাবার ওপর তীব্র ক্ষোভে আরাবের হাত দুটো কাঁপছিল। সে আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি ফোনটা কেটে দিল। বাবা যখন এই নোংরা পথ বেছে নিয়েছে, তখন আরাবের নিজেরও আর হারানোর কিছু নেই। সে তখনই তার বিশ্বস্ত লোক রাজীবকে ফোন করে নির্দেশ দিল, রোদেলা যেখানেই যাক না কেন, নিজের ছায়ার মতো যেন দুজন লোক সব সময় ওর আশেপাশে থাকে, এবং রোদেলার প্রতি মুহূর্তের খবর যেন আরাবকে জানানো হয়। পরের দিন সকালবেলা আরাবের মা ক্লাবে এসে হাজির হলেন। বাবার কাছ থেকে ক্লাবের নোটিশের কথা শুনেই তিনি হয়তো ছুটে এসেছেন। আমি তোর বাবার সাথে কথা বলে তোকে বাঁচানোর চেষ্টা করেছি, আরাব। কিন্তু তোকেও একটু নরম হতে হবে। তোরা দুজনই যদি এমন জেদ ধরে বসে থাকিস, তবে এই অশান্তি কোনো দিন শেষ হবে না। তখন তো তুমিই আমাকে বলেছিলে যে অনন্যার সাথে মাত্র 2-3 বার দেখা করে খাওয়া দাওয়া করলেই হবে, পছন্দ না হলে এই বিয়ের কথা ওখানেই মিটে যাবে। তাহলে এখন আবার এই জোর জবরদস্তি কেন? আরতি দেবী ভীষণ অসহায় বোধ করলেন। আসলে বিষয়টি প্রথমে এতটাই সহজ ছিল, কিন্তু তার স্বামী কিছুতেই নিজের জেদ ছাড়তে রাজি নন। তিনি মাইশার বাবা মায়ের কাছে মুখ দিয়েছেন, এবং ব্যবসায়িক সম্পর্কের খাতিরে নিজের সম্মান নষ্ট করতে চান না। আরতি দেবী মনে মনে নিজের ছেলের পাশে দাঁড়াতে চাইলেও স্বামীর একগুঁয়ে স্বভাবের কারণে বেশি কিছু বলতে পারছিলেন না। তোর বাবা ওপক্ষের সাথে পাকা কথা বলে ফেলেছে, এখন আর সহজে পিছিয়ে যাওয়া সম্ভব নয়। তাছাড়া মাইশা মেয়ে হিসেবেও বেশ ভালো, তোকে ভীষণ পছন্দ করে ও। তুই কেন ওকে মেনে নিতে পারছিস না, আরাব? তোর তো এখন বিয়ের বয়স হয়েছে। বিয়ে করাটা কি এতটাই সহজ মনে হয় তোমার কাছে, মা? তাছাড়া এই যুগে এসেও তোমরাই ওই পুরনো দিনের মতো জোর করে বিয়ে দেওয়ার নিয়ম ধরে রেখেছিস। এই পদ্ধতি একেবারেই প্রাচীন হয়ে গেছে। আমি যদি কোনোদিন বিয়ে করি, তবে নিজের পছন্দের মেয়েকেই করব, কারো চাপে পড়ে নয়। তোর ওই সাথে থাকা মেয়েটির জন্য বলছিস? আরাব তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ের দিকে তাকাল। তার বুঝতে বাকি রইল না যে মা ও রোদেলার বিষয়ে সবকিছু জেনে গেছেন। তুমি ওর কথা জানো? আরতি দেবী বেশ সংকোচের সাথে মাথা নাড়লেন। তোর বাবা যে লোক লাগিয়ে ওর ছবি তুলিয়েছিল, সেগুলো আমি দেখেছি। মেয়েটি ভীষণ মিষ্টি আর নিরপরাধ দেখতে। ও কি এখন এখানেই আছে? না, আমি ওকে কিছুদিনের জন্য ওর নিজের ফ্ল্যাটে পাঠিয়ে দিয়েছি। আমি এই ঝামেলাটা আগে নিজের মতো করে মিটিয়ে নিতে চাই। তোর পছন্দকে আমি অসম্মান করছি না বাবা, যদি তুই ওকে সত্যি ভালোবাসিস। ও তো এখনও পড়াশোনা করছে। কিন্তু আমি চাই তুই একটু ঠান্ডা মাথায় ভাব। তোর বয়স এখন 31 বছর, তুই এখন যথেষ্ট পরিণত। একটা অবিবাহিত মেয়েকে ওভাবে নিজের কাছে আটকে রাখাটা সমাজের চোখে মোটেও ভালো দেখায় না। তাছাড়া মেয়েটি কি তোর এই পরিস্থিতির কথা কিছু জানে? না, ও কিছু জানে না। আমি ওকে কিছু বলিনি। এই তো দেখ, ও যখন জানতে পারবে যে তোর অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে আছে, তখন ওর মনের অবস্থা কেমন হবে ভেবেছিস? ওটা কেবল একটা নামেমাত্র বিয়ে, আরাব তিক্ত গলায় বলল। ছেলের এই একগুঁয়ে স্বভাব দেখে আরতি দেবী দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বুঝতে পারলেন যে বাবা আর ছেলের এই অহংকারের লড়াই সহজে থামার নয়। তুমি এবার বাড়ি যাও, মা, আমি নিজের বিষয়গুলো নিজেই সামলে নেব, আরাব বলল। সময় পেলে ওই মেয়েটিকে একবার আমার সাথে দেখা করিয়ে নিয়ে আসিস। ছবিটা দেখে আমার মনটা ভীষণ জুড়িয়ে গেছে, মেয়েটিকে আমার বেশ পছন্দ হয়েছে। মা চলে যাওয়ার পর আরাব নিজের 2 হাত দিয়ে মুখটা ঢেকে বসে রইল। গত রাতে সে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করতে পারেনি। শুধু ক্লাবের নোটিশের দুশ্চিন্তা নয়, তার মন জুড়ে কেবল রোদেলার স্মৃতিটাই ঘুরপাক খাচ্ছিল। রোদেলার নরম শরীরটাকে নিজের বুকে জড়িয়ে না ধরে ঘুমানোটা তার কাছে ভীষণ কঠিন লাগছিল, মনে হচ্ছিল নিজের জীবনের এক মস্ত বড় অংশ যেন হারিয়ে গেছে। আজ সে নিজের মনের কাছে পরিষ্কারভাবে স্বীকার করল যে, সে রোদেলার মায় সত্যি সত্যি ডুবে গেছে, সে রোদেলাকে ভালোবেসে ফেলেছে। আমি আগে এই সব নোংরা ঝামেলা মিটিয়ে নিই, মা, তারপর ওকে তোমার কাছে নিয়ে যাব, আরাব মনে মনে প্রতিজ্ঞা করল। ওদিকে রোদেলা আজ আর নিজের মন খারাপকে পাত্তা না দিয়ে কলেজে চলে এল। সত্যি বলতে,
তার আজ কলেজে আসার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, কিন্তু পরের সপ্তাহ থেকেই তাদের ফাইনাল পরীক্ষা শুরু হতে যাচ্ছে। পরীক্ষার এই শেষ মুহূর্তে সে কোনোভাবেই ক্লাস কামাই করতে চাইল না। কি রে, তোর মুখের এই অবস্থা কেন? দেখে তো মনে হচ্ছে সারারাত এক ফোঁটাও ঘুমাসনি। অথচ কাল রাতে তো তুই আমাদের আগেই বিয়ে বাড়ি থেকে চলে এসেছিলি। অন্ত রোদেলার চোখের নিচের কালো দাগ আর ফোলা মুখ দেখে জিজ্ঞেস করল। রোদেলার চোখ দুটো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে অনেকক্ষণ ধরে কেঁদেছে। কিন্তু রোদেলা সহজে নিজের মনের কথা মুখে আনতে পারল না। তাছাড়া আজ তো ক্লাবের ওই দাদাকেও দেখলাম না গাড়ি নিয়ে তোকে ছাড়তে আসতে। ও কি আজ তোকে নিয়ে আসেনি? তিথি জিজ্ঞেস করল। রোদেলা তিথির কথার জবাবে কেবল আলতো করে মাথা নাড়ল। আরাভের নাম শোনা মাত্রই রোদেলার চোখের কোণ বেয়ে আবার অশ্রু গড়িয়ে পড়তে চাইল। গত রাতে সে এক মুহূর্তের জন্যও ঘুমাতে পারেনি। বিছানায় এদিক ওদিক ছটফট করতে করতে সে কেবল আরাভের কথাই ভেবে গেছে এবং অবশেষে নিজের মনের কাছে এক নির্মম সত্য আবিষ্কার করেছে। সে আরাভকে ভালোবেসে ফেলেছে। এমন একজন পুরুষকে সে মন দিয়ে বসেছে, যাকে ভালোবাসার কোনো অধিকার তার নেই এবং সে খুব ভালো করেই জানে যে আরাভ তাকে কোনোদিন পাল্টা ভালোবাসবে না। এই হুট করে চলে আসা বিচ্ছেদের জন্য সে নিজের মনকে মোটেও প্রস্তুত করতে পারেনি। এই রোদেলা, তুই কাঁদছিস কেন রে? অন্ত রোদেলার চোখ থেকে জল মুছে দেওয়ার চেষ্টা করল, কিন্তু রোদেলার কান্না যেন কিছুতেই থামছিল না। গত রাত থেকে কাঁদতে কাঁদতে তার চোখের জল ফুরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কষ্টের তীব্রতা যেন আরও বেড়ে যাচ্ছিল। আমি আরাভ ভাইয়ারকে ভীষণ ভালোবেসে ফেলেছি রে। রোদেলা কাঁপতে থাকা গলায় নিজের দুই বান্ধবীকে মনের আসল সত্যিটা জানিয়ে দিল। কথাটি বলা মাত্রই সে বেঞ্চের ওপর মুখ গুজে কান্নায় ভেঙে পড়ল। অন্ত অতিথি ওর পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিতে লাগল। আমি তোকে আগেই সতর্ক করেছিলাম যে এই সম্পর্কের শেষ পরিণতি ভীষণ ভয়ানক হবে। তুই আমার কথা একটা বারও শুনলি না। ভালোবাসা ভীষণ যন্ত্রণাদায়ক রে। আমি তোকে এই কষ্টের হাত থেকে বাঁচাতে চেয়েছিলাম, যা আমরা নিজে অতীতে সহ্য করেছি। অন্ত বেশ মায়া নিয়ে বলল। বান্ধবীর এই আকুল বাণী রোদেলার মনের ক্ষতকে আরও বাড়িয়ে দিল। সে আরও জোরে কাঁদতে লাগল। এখন আর ওসব বলে লাভ কি অন্ত? ও তো ইচ্ছে করে নিজেকে এই কষ্টের সাগরে ভাসিয়ে দেয়নি। সত্যি বলতে, আমরা দুজন তো ওর মনের অবস্থা সবচেয়ে ভালো বুঝতে পারব, কারণ আমরাও এই একই পরিস্থিতির মধ্য দিয়ে গেছি। ভালোবাসা তো কোনো নিয়ম মেনে আসে না রে। মন যখন একবার কাউকে নিজের ভেবে নেয়, তখন সেখান থেকে নিজেকে ফিরিয়ে আনা ভীষণ কঠিন। এটা যদি এতটাই সহজ হতো, তবে এই পৃথিবীতে ভালোবাসার জন্য মানুষ এত কষ্ট পেত না। তিথি রোদেলাকে আড়াল করে বলল। আমি ওর কষ্টটা বুঝতে পারছি বলেই আমার নিজের বুকটা ফেটে যাচ্ছে রে। রোদেলা, তুই মন খুলে কেঁদে নে। মনে রাখিস, পরিস্থিতি যাই হোক না কেন, আমরা দুজন সব সময় তোর পাশে আছি। রোদেলার ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দে চারপাশটা ভারী হয়ে উঠল। দুই বান্ধবী শুধু চুপচাপ ওর পাশে বসে রইল এবং ওর ভেতরের সমস্ত জমানো কষ্ট অশ্রু হয়ে ঝরে পড়তে দিল। বেশ কিছুক্ষণ কাদার পর রোদেলার মনটা কিছুটা হালকা হল। সে চোখ মুছে বান্ধবীদের দিকে তাকাল এবং নিজের দুর্বলতাকে লুকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করল। গত কয়েক বছরের বন্ধুত্বে সে কোনো দিন এই দুই বান্ধবীর সামনে নিজের চোখের জল ফেলেনি, যত বড় বিপদই আসুক না কেন। সে সব সময় নিজেকে শক্ত করে রাখত। কিন্তু আজ ভালোবাসার এই তীব্র আঘাতে তার সেই কষ্টের বাঁধ ভেঙে গেছে। তোদের কি একবারে সব শেষ হয়ে গেল রে? তিথি নিচু গলায় জিজ্ঞেস করল। আমি ঠিক জানি না, তবে কাল রাতে সাইমন ভাইয়াদের বিয়ে বাড়ি থেকে বের হওয়ার পরই ও আমাকে আমার নিজের ফ্ল্যাটে নামিয়ে দিয়ে গেল। যাওয়ার সময় ও তোকে কি বলল? অন্ত জানতে চাইল। আলাদা করে কিছু বলেনি, শুধু বলল কিছুদিনের জন্য আমাকে আমার নিজের ফ্ল্যাটে থাকতে হবে, ব্যাস এইটুকুই। কিন্তু গত পুরো রাতও আমাকে একটা বারও ফোন করেনি, এমনকি আজ সকাল থেকেও কোনো খোঁজ নেয়নি। এর থেকে তো এটাই পরিষ্কার যে ওর মন আমার ওপর থেকে ভরে গেছে। ও আমাকে নিয়ে ভীষণ বিরক্ত হয়ে উঠেছে। রোদেলার গলা আবার কেঁপে উঠল। আমার মনে হয় তোর একবার ওনার সাথে সামনাসামনি বসে পরিষ্কার কথা বলে নেওয়া উচিত। তাহলে তুই অন্তত জানতে পারবি যে সম্পর্কটা আদৌ টিকে আছে নাকি শেষ হয়ে গেছে। এভাবে ঝুলন্ত অবস্থায় থাকাটা ভীষণ যন্ত্রণাদায়ক। যদি কোনোদিন ও আবার তোর কাছে ফিরে আসে, তখন তুই কি করবি? তখন কষ্টটা আরও বেশি হবে, তিথি পরামর্শ দিল। রোদেলা মনে মনে তিথির কথার সাথে একমত হল। তবে সে চাইল এই জরুরি আলোচনাটা যেন তাদের ফাইনাল পরীক্ষার পর হয়।
এই মুহূর্তে সে নিজের পড়াশোনা ও মনের ওপর আর কোনো বাড়তি চাপ নিতে চাইল না। পরীক্ষাটা শেষ হতে দে। পরীক্ষার শেষ দিন আমি ওর সাথে দেখা করে সব হিসাব চুকিয়ে নেব, রোদেলা নিজেকে শক্ত করে বলল। দুই বান্ধবী রোদেলার এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মৃদু মাথা নাড়ল। চলবে। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে প্লিজ জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।